প্রথমেই আপনাদের ফানি জিনিস দেখাই। আর আপনারা হয়তো যারা টুইটার চালান তারা দেখেছেন, যখন আন্দ্রাদের কাছে স্পিড চ্যাম্পিয়ন ছিল সেই সময় ডাব্লিউডাব্লিউ একটা রেন্ডার করেছিল এবং রেন্ডারটা অনেক সস্তা ছিল, দেখেই মনে হচ্ছিল যে এটা জাস্ট বসিয়ে দিয়েছে আন্দ্রাদের একটা পিকচারের উপর। আর সেটার পর ডাব্লিউডাব্লিউ আরো অনেক বড় কিছু করেছে। লোগান পলের যে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের ছবির যে রেন্ডারটা ছিল সেটার হাত কেটে এলি নাইটের হাতে বসিয়ে দিয়েছে এবং লোগান পলের যে হাতের কালার সেটা হোয়াইট ছিল আর এলি নাইটেরটা একটু ডার্ক করে দিয়েছে। আর আমি বলবো ডাব্লিউডাব্লিউ এটা কি ফটোশপ করেছে আমি বুঝতেছি না। আমি পার্সোনালি গ্রাফিক্স ডিজাইনার, আমি টুকটাক কাজ করে থাকি। ডাব্লিউডাব্লিউ গ্রাফিক্সে যা করে সেটা অনেক ভালোই লাগে, আমি তো অনেক অ্যাপ্রিসিয়েট করি, বাট এইখানে তারা কি করে আমি বুঝতেছি না। এর আগে অ্যান্ড্রাদের ছবি নিয়ে করলো, তারপর এলি নাইটের ছবিটাও আপনারা দেখতে পাচ্ছেন। মাঝে মধ্যে ডাব্লিউডাব্লিউ উল্টাপাল্টা কাজ করে ফেলে, আমি বুঝি না তারা এত বড় কোম্পানি তারা এই ছোট ছোট ভুল কেন করে। আর আরো একটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গিয়েছি, ব্রন বেকারের ছবিটা দেখলে আপনারা আরো ক্লিয়ার বুঝতে পারবেন যে ডাব্লিউডাব্লিউ কিভাবে ভুলগুলো করে থাকে। আর ব্রন বেকার যখন চ্যাম্পিয়ন হয়েছিল সে কিন্তু একবারও ফটোশুট করেনি। ডাব্লিউডাব্লিউ কি করেছে, সে যে এনএক্সটি তে চ্যাম্পিয়ন হয়েছিল সেটার হাত কেটে তার আইসি চ্যাম্পিয়নের উপর বসিয়ে দিয়েছে। আর আমি বলবো যেহেতু ব্রন বেকারের পুরনো হাতটা কেটে লাগিয়েছে, সেখানে জাস্ট একটু ভালো করে ফিনিশিং দিলেও হতো, বাট সেটাও ডাব্লিউডাব্লিউ করেনি। আমার মনে হয় ডাব্লিউডাব্লিউ এই যে তিনটা ডিজাইন সেটা তারা 100 টাকা দিয়ে করে নিয়েছে, না হলে এত সস্তা ডিজাইন হতো না। আপনাদের কি মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা যদি রেসেল বাংলা বিটি চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। গাইস, যেটা বলবো সেটার উপর আপনাদের আমি ওপিনিয়ন চাই। আপনারা তো সবাই জানেন রোমান রেইনস এবং কোডি রোডসের আরো একটা ম্যাচ বাকি এবং একটা না একটা সময় তাদের ম্যাচটা হবেই। আর 3 নম্বর ম্যাচটা না হলে তো মজাই হবে না। আর এমন সিচুয়েশনে কোডি রোডস এবং রোমান রেইনস কি বেবি ফেস থাকবে কিনা সেটার বিষয় স্যাম রবার্টস কিছু কথা বলে। রোমান রেইনসকে যদি ডাব্লিউডাব্লিউ বেবি ফেস রাখে এবং তার সামনে যদি কোডি রোডসকে হিল টার্ন করে ফেলে, তাহলে রোমান রেইনসের যে ক্যারেক্টারটা সেখানে অনেক বেশি এফেক্ট করবে আর সেই সময় রোমান রেইনসকে অনেক বেশি কুল লাগবে। আর আপনারা জানেন রোমান রেইনসের এগেইনস্টে যদি কোনো হিল ক্যারেক্টার দেওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর কোডি রোডস যদি হিল টার্ন করে তাহলে কিন্তু কোডি রোডসকে ভালো লাগবে, কারণ আপনারা জানেন রেসেলমেনিয়ার পর থেকে বেবি ফেস হিসাবে কোডি রোডসকে অনেকেই পছন্দ করে না বা অনেকে চায় যে কোডি রোডসের হিল টার্ন হোক। আপনারা কি চান আমাকে কমেন্ট করে বলতে পারেন। এরপর গাইস, হয়তো ডাব্লিউডাব্লিউ এমন ভাবে দেখাচ্ছে যে উলাফালা মালাটা সেটা রোমান রেইনসের কাছে থাকবে, কারণ ডাব্লিউডাব্লিউ নিজে থেকে ইনস্টাগ্রামে একটা ভিডিও শেয়ার করেছে এবং এখানে তারা ক্যাপশনে লিখেছেন হি হ্যাড ইট, মানে রোমান রেইনসের কাছে সেটা এসেছিল কিন্তু তারপর চলে গেছে। আপনারা তো জানেনই সোলো সিকা টামাটোকা তার সাথে কি করেছে। আর আমার মনে হয় প্রগ্রেস ডাব্লিউডাব্লিউ ওই ডাইরেকশনেই দেখাচ্ছে যে একটা সময় এদের ফাইটটা শেষ হবে উলাফালা মালার জন্যই এবং যার কাছে আসবে আপনারা জানেন কার কাছে আসবে, সেই হেড অফ দ্য টেবিল হবে। এরপর গাইস কথা বলি জিমি উসো অথবা জে উসোর এই দুই ভাইয়ের মধ্যে কার বেশি দম আছে। আর আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে তাদের ছবি বা তাদের টুইটের নাম্বার দিয়ে আজকে বা এই সময় তাদেরকে বিবেচনা করা হয় কে বেস্ট বা কে ফার্স্টে আছে। আর ডাব্লিউডাব্লিউ তাদের জন্মদিনের জন্য শুভকামনা দিয়েছে এবং তাদের আলাদা আলাদা পোস্ট শেয়ার করেছে। আর আগে কিন্তু ডাব্লিউডাব্লিউ তাদের দুই ভাইয়ের ছবি একসাথে দিত কারণ তারা যমজ, বাট এখন কিন্তু তারা আলাদা আলাদা হয়ে গেছে আপনারা জানেন। তো জেউসোর ছবি আলাদা শেয়ার করা হয়েছে এবং জিমি উসোর ছবি আলাদা শেয়ার করা হয়েছে। আর তাদের যে দুইটা ছবি ডাব্লিউডাব্লিউ পার্সোনালি শেয়ার করেছে সেইখানে সবাই তো জেউসোকে সবসময় বড় বলে, বাট আমি দেখতেছি এখানে লাইক সবটিতে জিমি উসোর ছবিতে হয়েছে আর জিমি উসোর ছবিতে 30,000-এর মতো লাইক উঠেছে। আর যদি জেউসোর কথা বলি সেখানে 25,000-এর মতো লাইক হয়েছে। আর এইভাবে আপনাদের ভেঙে কেন বললাম, কারণ ফ্যানরা বলে বা লোকরা বলে যে জেউসো অনেক বড় সুপারস্টার আর জিমি উসো এখন আগের মতোই আছে। আর ওই হিসাব করলে জেউসো থেকে জিমি উসো এগিয়ে আছে লাইকের ক্ষেত্রে। আর যদি এই ছবিগুলো রিটুইটস এর কথা বলি সেখানে জিমি উসোর থেকে জেউসোর রিটুইটস গুলো বেশি হয়েছে। আর এভাবে কম্পারিজন হয় না, বাট ইন্টারনেটে ফ্যানরা এমন ভাবে তাদেরকে ডিভাইড করেছে, স্প্লিট করে দুইটা ভাগ করেছে, সেটার জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি জিমি উসোকে ডাব্লিউডাব্লিউ এভাবে বুকিং করে তাহলে জিমি উসোকেও অনেক বেশি স্ট্রং
লাগবে। কোনো দিক থেকে জিমি উসো ছোট না বা জে উসো অনেক বড় না, সবাই সমান এবং সবাই ডাব্লিউডাব্লিউতে আমাদের এন্টারটেইন করে। এরপর গাইস যে জিনিসটার আশা ছিল সেই জিনিসটাই হয়েছে, আর আপনারা হয়তো এটা এক্সপেক্টও করেছেন অনেকেই। রিকোশে ইজ নাও অল এলিট রেসলিং, আর এটা কিন্তু অফিসিয়াল এখনো অ্যানাউন্সমেন্ট হয়নি, কিন্তু ফাইটফুল এই রিপোর্টটা করেছে। আর এমনিতেই কিন্তু আমরা রুমার শুনেছিলাম যে রিকোশে অল এলিটে চলে যাবে, আর সে যদি অল এলিট রেসলিং এ চলে যায় আমি আর কি বলবো, আপনারা তো জানেনই দুইটা ভাগে ভাগ হয়ে যাবে ফ্যানরা। কেউ বলবে যে রিকোশে অলরেডি বলতেছে যে রিকোশে এই জিনিসটা ডিজার্ভ করে, আবার অনেকে বলতেছে অল এলিট রেসলিং এই তো যাচ্ছে, ডাব্লিউডাব্লিউ তো অনেক বড়, অল এলিট ছোট রেসলিং, মানে ফ্যানরা তো ইন্টারনেটে অনেক কিছুই করে থাকে। আর রিকোশে যখন অফিসিয়ালি অল এলিটে চলে আসবে তখন আমি তার ফার্স্ট ম্যাচটা অবশ্যই দেখবো। এরপর গাইস ব্যাশিন বার্লিনের ডাব্লিউডাব্লিউর একটা টুইট দেখাই আপনাদের, আর এখানে আমি আপনাদের একটা টেক জানতে চাই বা আপনাদের ওপিনিয়ন জানতে চাই। এইখানে ফ্যানরা কমেন্টে অনেক কথা বলতেছে যে ডাব্লিউডাব্লিউ ইদানিং তাদের পেপার ভিউতে খুব কম ম্যাচ রাখতেছে, আর এটা আমার কাছে ভালো লাগে যে কম ম্যাচ, বাট আমাদের যে ফোকাসটা সেগুলো সেই ম্যাচের মধ্যে থাকে। আবার এই জিনিসটার অন্য একটা সাইড আছে, অনেকে বলে যে যে বড় ম্যাচগুলো আছে সেগুলোর উপর ফোকাস করে, কিন্তু যে এভারেজ ম্যাচগুলো আছে আগে ভেন্স পিকম্যান থাকাকালীন বুকিং হতো সেগুলো কিন্তু এখন ট্রিপল এইচ করতেছে না। সেগুলো করলে অনেক সুপারস্টারদের টিভিতে অ্যাপিয়ার হওয়ার সুযোগ হবে। কিন্তু আমি আপনাদের বলি ট্রিপল এইচ কিন্তু স্ম্যাকডাউনের রতে ভালো ভালো বুকিং গুলো করে থাকে, যেমন আপনারা দেখেন আঙ্কেল হাউডি অলরেডি তার ডেবিউ করেছে এবং তার ম্যাচও করেছে, কিন্তু এগুলো ফ্যানরা বুঝতে চায় না, তারা চায় যে প্রিমিয়াম লাইভ ইভেন্টে অনেক বেশি ম্যাচ হোক। আর আমি যদি ব্যাশিন বার্লিনের কথা বলি, সেখানে ডাব্লিউডাব্লিউ আরো একটা ম্যাচ অ্যাড করতে পারে, যদি দুইটা ম্যাচ অ্যাড করে তাহলে তো আমাদের ক্ষেত্রে ভালো। আর আমি দেখতে চাই ডাব্লিউডাব্লিউ কিভাবে প্রিমিয়াম লাইভ ইভেন্টটাকে ব্যালেন্স করে। এরপর গাইস জিওসকে শুধু ডাব্লিউডাব্লিউ ইউজ করেনি, এখানে রিয়া রিপ্লি ইউজ করেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিয়া রিপ্লি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ডে দিয়েছে এবং জিওসকে হ্যাপি বার্থডে বলেছে, আর এটা জিওসকে সে ট্যাগও করেছে। বাট এই গ্রাফিক্সটা মানে এই ছবিটা কিন্তু রিয়েল না, এটা ফেক, ডাব্লিউডাব্লিউ এর ফ্যানরা তৈরি করেছে। আর সেটাকে স্ক্রিনশট করে জেউসো তার ইনস্টাগ্রামে ডে দিয়েছে এবং এখানে একটা রিপ্লে দিয়েছে, সে তার আই একটা ইমোজি দিয়েছে। আর আমার মনে হয় ক্লিয়ারলি ডাব্লিউডাব্লিউ জেউস এবং রিয়া রিপ্লির যে স্টোরি লাইনটা সেটাকে বড় করতে পারে। আর রতে কি হয় সেটাও দেখার বিষয়, কারণ জেউসও ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য যাবে। এরপর গায়েস আন্ডারটেকার ডাব্লিউডাব্লিউ কে একটা আইডিয়া পিচ করেছে এবং আইডিয়াটা হচ্ছে ডমিনিক মিস্টেরিওর বিষয়। সে প্রথমে বলে ডমিনিক মিস্টেরিও যেভাবে কাজ করতেছে মানে হিল ক্যারেক্টারটা প্লে করতেছে সেটা ডাব্লিউডাব্লিউ তে করা খুব মুশকিল এবং হেট নেওয়াটা খুব মুশকিল। আর আপনারা জানেন হিল হওয়া অনেক বেশি কঠিন, সবাই মন থেকে যে হেট করবে সেই জিনিসটা করতে পারে না, কিন্তু ডমিনিক মিস্টেরিওকে সবাই হেট করে। এবং আন্ডারটেকার বলে যে ভিকি গ্যারেরো, যার বিষয়ে আপনারা হয়তো জানেন, আগে তাকে এক্সকিউজ মি বলে সবাই চিনতো বা আমি ছোটবেলায় চিনতাম এবং পার্সোনালি আমার খুব বিরক্ত লাগতো। সে বলে ভিকি গ্যারেরো এবং ডমিনিক মিস্টেরিওকে যদি একটা পেয়ার করে লিভ মর্গানের সাথে অ্যাড করা যায় তাহলে আগের যে হেটেড একজন ক্যারেক্টার এবং এখনের যে হেটেড ক্যারেক্টার ডমিনিক মিস্টেরিও, তাহলে তারা খুব ভালো হিল ক্যারেক্টার প্লে করতে পারবে। আর যেহেতু আন্ডারটেকার এই কথা বলেছে, আমি অবশ্যই বলতে পারি যে এটা ট্রাই করতে পারে যদি ট্রিপল এইচ এর কাছে আন্ডারটেকার পার্সোনালি বলে। আর যদি ভিকি গ্যারেরোর কথা বলি, লাস্ট টাইম তাকে একবার AEW তে অ্যাপিয়ার হতে দেখেছিলাম, তারপর তার কোনো আপডেট আর জানা যায়নি। এরপর গ্যাস কথা বলি অল এলিট রেসলিং এর অল ইন শো, এটা আবার অনেক বেশি চমৎকার হতে যাচ্ছে। আর এখানে 50,000-এর উপর অ্যাটেন্ডেন্স কনফার্ম হয়ে গিয়েছে। আর এটা কিভাবে বললাম, 50,000-এর উপর টিকিট তারা বিক্রি করেছে। আর এর আগে অল এলিট রেসলিং অল এলিট রেসলিং অল ইন শো এর জন্য 80,000-এর মতো ক্যাপাসিটি ওপেন রেখেছিল, আর লাস্টে গিয়ে দেখা গিয়েছিল যে 70,000 হয়েছে। আর সে সময় কিন্তু AEW একটু বাড়িয়ে বলেছিল, আর সেম কাজটা কিন্তু ডাব্লিউডাব্লিউ করে, যদি 1 লাখ লোক আসে বলে যে 1,12,000 আসছে। আর যদি অল ইন এর কথা বলি 50,000-এর উপর অ্যাটেন্ডেন্স হতে যাচ্ছে। এরপর গাইস জন সিনা তার ইনকামের কথা রিভিল করেছে, আর অন্যের ইনকামের কথা শুনতে কিন্তু ভালোই লাগে, আর অনেকের ইন্টারেস্ট থাকে কার কত ইনকাম সেটা জানার। এবং সে তার প্রথম কন্ট্রাক্টের কথা বলে যেটা ডাব্লিউডাব্লিউর সাথে সে ফার্স্ট টাইম করেছিল, আর সেটার ফিগার্স সে বলেছে। আর সেখানে সে 1 বছরের জন্য $12,500 পেয়েছিল, আর সে বলেছিল তার যে রেন্ট সেটা শুধু $1,200 ছিল। আর সেটাও বলেছে সেই সময় ক্রেডিট কার্ড ছিল, আমি আমার টাকা ভেঙে সব খেয়ে ফেলতাম, বাট পরে কি করব সেটা চিন্তাও করতাম। আর সেই স্ট্রাগলিং ডেজ এর কথাগুলো জন সিনা বলেছে। আর এরকম কষ্ট করে যদি জন সিনা এত দূর আসতে পারে, তাহলে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তারাও পারবেন, যদি আপনাদের কাছে টাকা পয়সা থাকে হিসাব নিকাশ করে খরচ করবেন। আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।